বাবা সাহেব আম্বেদকরের প্রকৃত মূল্যায়ন কোনোদিনই হয়নি। বাবা সাহেব আম্বেদকর দলিত আন্দোলনের নেতা। তিনি হিন্দু সমাজের বর্ণ বৈষম্য, অস্পৃশ্যতা, গোঁড়ামির বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। এটাই কি বাবা সাহেবের পূর্ণাঙ্গ পরিচয়? মোটেই না। আসলে তাকে কেবলমাত্র দলিত শ্রেণীর নেতা এবং দলিত আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ রেখে তার অবদানকে কার্যত চেপে রাখা হয়েছে। ঠিক যেভাবে ভারতের শ্রেষ্ঠতম শিক্ষিত ব্যক্তি হওয়া সত্ত্বেও ভারতের কোনো শিক্ষা সম্মেলনে তার নাম উচ্চারিত হয় না, স্বাধীন ভারতের কোনো শিক্ষা কমিশনে তাকে যুক্ত করা যায়নি, অথচ যিনি দেশ বিদেশের 9টি ভাষায় 32টি ডিগ্রিধারী, যার মধ্যে ডিএসসির মতো হাই প্রোফাইল ডিগ্রি সহ 4টি পিএইচডি ডিগ্রিও ছিল, যিনি আমেরিকান কলম্বিয়া ইউনিভার্সিটির শ্রেষ্ঠ 100 স্কলারের শ্রেষ্ঠতম হিসাবে নির্বাচিত হয়েছিলেন, আবার 2012 সালে হিস্ট্রি টিভি 18-এর সমীক্ষায় ভারতের শ্রেষ্ঠ শিক্ষিত ব্যক্তি বলেও তিনি নির্বাচিত হন। কিন্তু আপনারা কি কখনো কোনো শিক্ষা সম্মেলনে তার নামে কোনো আলোচনা শুনেছেন? শোনেননি, কারণ তার কৃতিত্বকে সর্বদাই চেপে রাখার চেষ্টা করা হয়েছে। তিনি যে নিম্ন বর্ণের ঘরে জন্মগ্রহণ করেছিলেন, এটাই তার অপরাধ। তাই তার পাণ্ডিত্য কৃতিত্বকে স্বীকৃতি জানালে এখনো অনেকের আত্মগরিমায় আঘাত লাগে। আগে যা ছিল স্থূলভাবে, এখন তা সূক্ষ্মভাবে, তবে বিষয়টা রয়েই গেছে। এই কারণে স্বাধীনতার পর থেকেই ভারতীয় সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় তার বহুমুখী অবদানকে সর্বদাই খাটো করে দেখিয়ে তাকে কেবলমাত্র দলিত শ্রেণীর নেতা হিসাবেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে, এবং এখনো হচ্ছে। কারণ নারী মুক্তি আন্দোলনে তিনি যেভাবে নিজেকে তুলে ধরেছিলেন তা আমরা অনেকেই জানি না। দেখুন, আজকের ভারতের নারীরা কেবলমাত্র গৃহের মধ্যেই আবদ্ধ থাকেন না। সন্তান প্রতিপালন থেকে বিমান চালানো, অফিসের সামান্য গরনিক থেকে কল্পনা চাওলার মতো মহাকাশে পাড়ি দেওয়া, গৃহস্থালী থেকে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করা প্রভৃতি সকল ক্ষেত্রেই নারীরা এখন পুরুষের সমকক্ষ হয়ে সমান ক্ষমতার অধিকারী হয়ে উঠেছেন। কিন্তু পুরুষতান্ত্রিক এই সমাজে এই নারী শ্রেণীকেও একদিন বেরি পরিয়ে রাখা হয়েছিল গৃহকোণে। মনুবাদী শাস্ত্রে যেখানে নারীকে নরকের দ্বার, ব্রাহ্মণ্যবাদী সমাজতন্ত্রে যেখানে নারীকে কেবলমাত্র সন্তান উৎপাদনের যন্ত্র বলে দমিয়ে রাখা হয়েছিল, সেখানে বাবা সাহেব আম্বেদকরই প্রথম আইনগতভাবে নারী পুরুষের সমান অধিকারের জন্য লড়াই করেছিলেন। ছোটবেলা থেকেই তিনি লক্ষ্য করেছিলেন ভারতীয় নারীদের এক প্রকার চাকরের মতো রাখার দৃশ্য। তাদের না ছিল পড়ালেখার অধিকার, না ছিল গৃহের বাইরে কোনো কাজের অধিকার। বাবা সাহেবই প্রথম নারীকে রান্নাঘরের চৌহদ্দি থেকে বের করে দিতে চেয়েছিলেন পুরুষের সমান অধিকার ও সমান মর্যাদা। পৃথিবীর বিভিন্ন দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতার সুবাদে তিনি ওইসব উন্নত দেশের সমৃদ্ধির কারণ বুঝতে পেরেছিলেন। তিনি বুঝেছিলেন কোন দেশ বা সমাজের সিংহভাগ মানুষকে অন্ধকারে রেখে কখনই সেই দেশ বা সমাজের প্রকৃত উন্নতি সম্ভব নয়। কারণ নারী পুরুষ নির্বিশেষে ভেদহীন বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় কোনো উন্নত দেশের উন্নতির চাবিকাঠি। তিনি এক জনসভায় নারীদের উদ্দেশ্যে বলেন, যে কোনো পরিবারের মা শিক্ষিত হলে সন্তানের শিক্ষা সহজ হবে, যা পারিবারিক উন্নতি ঘটাবে। এই পারিবারিক উন্নতির হাত ধরেই সামাজিক ও রাষ্ট্রের উন্নতি আসবে। আর নারী অধিকার ও নারীর মর্যাদা স্বীকৃত হলে নারীরা পাবে সামাজিক নিষ্পেষণ থেকে মুক্তি। তাই ভারতীয় সংবিধান রচনার সময়েও তিনি মহিলাদের সমান অধিকার দেওয়ার লক্ষ্যে আর্টিকেল 14 এবং আর্টিকেল 16-তে কতগুলি প্রস্তাব রেখেছিলেন। সংবিধান সভায় এর বিরুদ্ধে তীব্র বিরোধিতা শুরু হয়েছিল। শেষ পর্যন্ত এর কিছু কিছু অংশ সংবিধানে বিধিবদ্ধ হলেও রক্ষণশীল গোঁড়া হিন্দু সমাজের চাপে তা কার্যকরী করা যায়নি। ফলে নারীর অধিকার ও মর্যাদা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেল। এরপর স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী হলেন বাবা সাহেব আম্বেদকর। এবার বাবা সাহেব হিন্দু মহিলাদের সামাজিক শোষণ ও নির্যাতন থেকে মুক্তিদান এবং হিন্দু নারীদের পুরুষের সঙ্গে সমান অধিকার দেওয়ার লক্ষ্যে সংসদে একটি বিল আনেন। 1951 সালের 5ই ফেব্রুয়ারি বাবা সাহেব কর্তৃক পেশ করা নারী অধিকার সংক্রান্ত এই বিলটি হিন্দু কোড বিল নামে বিখ্যাত। এই বিলের মাধ্যমে
তিনি নারীদের এমন সমস্ত অধিকার দিতে উদ্যোগী হলেন যে অধিকারগুলি থেকে হিন্দু নারীরা ছিল হাজার বছর ধরে বঞ্চিত। এই অধিকারগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল পুত্রের মতো কন্যাদেরও সমান শিক্ষা পাবার অধিকার, পিতার সম্পত্তিতে পুত্রের মতোই কন্যাদেরও সমান ভাগ পাবার অধিকার, বিধবা নারীদের স্বামীর সম্পত্তিতে ভাগ পাবার অধিকার, পুরুষের বহুবিবাহ রদ এবং পুরুষের মতোই নারীদেরও বিবাহ বিচ্ছিন্ন হবার স্বাধীনতা, যা আগে কেবলমাত্র পুরুষদেরই ছিল। পুরুষের মতোই নারীদেরও দত্তক নেবার স্বাধীনতা, নারীদের প্রতিনির্বাচনের স্বাধীনতা, যা সুদূর অতীত ভারতে ছিল কিন্তু পরবর্তীকালে খর্ব করা হয়েছিল। সন্তানের উপর পিতামাতার সমান অধিকার, বিবাহের ক্ষেত্রে পুরুষের বয়স 21 এবং নারীদের 18 নির্ধারণ, নারীদের মাতৃত্বকালীন ছুটি, এমন অনেক গুরুত্বপূর্ণ নারীর অধিকার যা আজকাল কেবলমাত্র নারী দিবসেই আলোচিত হয়। কিন্তু নারীরা জানেনই না যে কে তাদের এই অধিকারগুলি দিয়ে গেছেন। আসলে তাদের জানতেই দেওয়া হয়নি, আমরাও জানতাম না। তাই নারী দিবসে একবারের জন্য কেউ বাবা সাহেবের নাম উচ্চারণ করেন না, অথচ নারী দিবসে তো তারই মূর্তিতে মালা পাওয়ার কথা। কিন্তু আজও অত্যন্ত সূক্ষ্মভাবে তাকে আড়ালেই রেখে দেওয়া হয়েছে। যাই হোক, বিলটি পেশ করার সঙ্গে সঙ্গে তিনি সংসদের ভিতরে ও বাইরে প্রবল বিরোধিতার সম্মুখীন হলেন। কারণ ব্রাহ্মণ্যবাদী মানসিকতা ও পুরুষতান্ত্রিক মানসিকতা এমন পর্যায়ে ছিল যে কোনোভাবেই নারীদের এই অধিকারগুলি তারা মেনে নিতে পারছিলেন না। তাই নেহেরু মন্ত্রিসভার অনেক সদস্য এর বিরোধিতা করেন। পার্লামেন্টের ভিতরে রাজেন্দ্র প্রসাদ, সর্দার প্যাটেল, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রমুখ এর তীব্র বিরোধিতা করে। সংসদের বাইরে প্রবল বিরোধিতা করেন করপাত্রী মহারাজ, হিন্দু মহাসভা প্রভৃতি। আশ্চর্যের বিষয়, শুধু পুরুষেরাই নয়, উঁচু বর্ণের মহিলারাও এর বিরোধিতা করেন। তারা বিরোধিতা করেন এই বলে যে আম্বেদকর তো নিচু জাতের মানুষ, ও আমাদের অধিকার সম্পর্কে কি জানে। এদের চক্রান্তেই ভারতের বিভিন্ন স্থানে বাবা সাহেবের কুশপুতুলও দাহ করা হয়। এইভাবে সংসদের ভিতরে বাইরে প্রবল বিরোধিতায় বিলটি আর পাশই করানো যায়নি। তখন ক্ষোভে দুঃখে তীব্র অভিমানে আম্বেদকর 1951 সালের 27শে সেপ্টেম্বর মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন। কিন্তু প্রধানমন্ত্রী নেহেরু এই বিল পাশের পক্ষপাতী ছিলেন, কারণ নেহেরু বুঝেছিলেন দেশের সংখ্যাগরিষ্ঠ নারী এই বিলকে সমর্থন করে, কারণ সংখ্যাগরিষ্ঠ নারীরা এর মধ্যে দেখেছিল নারী মুক্তির পথ। তাই দেশ বিদেশের বিভিন্ন স্থানে প্রগতিশীল নারীরা এই বিলের পক্ষে আন্দোলন শুরু করে। ফলে প্রধানমন্ত্রী নেহেরু এই বিলকেই পরবর্তী নির্বাচনের ইস্যু বানিয়ে প্রচার করেন এবং নির্বাচনে বিপুলভাবে জয়লাভ করেন। অর্থাৎ সমগ্র নির্বাচন প্রক্রিয়াটাই কার্যত বাবা সাহেবের হিন্দু কোড বিলের হাওয়ায় উতরে গেল এবং নির্বাচনে জিতে 1956 সালে নেহেরু বাবা সাহেবের হিন্দু কোড বিলকে 4 ভাগে বিভক্ত করে 4টি নামে সংসদে পাশ করান, যেগুলির নাম হলো হিন্দু বিবাহ আইন, হিন্দু উত্তরাধিকার আইন, হিন্দু দত্তক আইন এবং হিন্দু সংখ্যালঘু ও অভিভাবকত্ব আইন। এইভাবে বাবা সাহেবের স্বপ্নের হিন্দু কোড বিল পাশ হয়ে আজকের নারীরা পেলেন পুরুষের সমান মর্যাদা ও সমান অধিকার। কিন্তু দুঃখের বিষয়, বাবা সাহেবের যে বিলের কারণে একটি সরকারও বিপুলভাবে জয় পেল, সেই নির্বাচনে কিন্তু স্বয়ং বাবা সাহেবকেও হারিয়ে দেওয়া হলো। তার বিরুদ্ধে করা হলো গভীর চক্রান্ত। তাই বিল পাশ হলো, নারীরা অধিকারও পেলেন, কিন্তু যার জন্য পেলেন তাকেই কেউ চিনতে পারলেন না। চিনলেন না কোনো নারী যে কে তাদের ত্রাণকর্তা, কারণ সেই একটাই, সে যে নিচু বংশের সন্তান। এই চরম সত্যগুলো আজ কিন্তু জানার সময় এসেছে, জানানোরও সময় এসেছে। তার জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। আমার কথায় ভুল হলে অবশ্যই কমেন্টে তা জানাবেন। সমৃদ্ধ হব। ধন্যবাদ।